ভার্সিটির ক্লাসরুমে বসে আছে সায়রা। আরিশা আর মাইশা দুটো ক্লাস শেষ হয়েছে। এর পরের ক্লাসটি আরাবের। তিন বান্ধবীর জমিয়ে আড্ডা দেওয়ার মাঝেই ক্লাসরুমে প্রবেশ করলো আরাব। ভেতরে ঢুকেই তার দৃষ্টি সবার আগে চলে গেল ৩ নম্বর বেঞ্চে বসা সায়রার ওপর, যে কিনা এখন বান্ধবীদের সাথে হাসিমুখে গল্পে ব্যস্ত। আরাব সায়রার দিকে তাকিয়ে মনে মনে ভাবল, এই মেয়েকে দেখলে কে বলবে যে গতকাল রাতেই সে অন্ধকারে ভয় পেয়ে জ্ঞান হারিয়েছিল। আরবের ভেতরে এখনো এক ধরনের অপরাধ বোধ কাজ করছে। সে বুঝতে পারছে কাল সে একটা মেয়ের দুর্বল জায়গায় আঘাত করে ঠিক কাজ করেনি। আরাব আসলে ভেবেছিল সায়রা সামান্য একটু ভয় পাবে, কিন্তু পরিস্থিতি যে এতটা ভয়াবহ হয়ে উঠবে তা সে ভাবতেও পারেনি। আরাব আর কিছু না ভেবে নিজেকে সামলে নিল। ক্লাস শুরু করার আগে হালকা গলা খাঁকড়ে দিয়ে সবার মনোযোগ আকর্ষণ করে সে লেকচার দেওয়া শুরু করলো। আরাব বোর্ডে আজকের টপিক লিখতে লিখতে হঠাৎ থেমে গেল। তারপর ক্লাসের সবার দিকে তাকিয়ে গম্ভীর অথচ শান্ত কণ্ঠে বলতে শুরু করলো, আজকের লেকচার শুরু করার আগে আমি তোমাদের সাথে একটা ছোট্ট বিষয়ে কথা বলতে চাই। ইংরেজ কবি রবার্ট ফ্রস্টের একটা বিখ্যাত লাইন আছে, দ্য অনলি ওয়ে আউট ইজ থ্রু। অর্থাৎ কোনো ভয় বা সমস্যা থেকে বের হওয়ার একমাত্র উপায় হলো সেই ভয়টার মুখোমুখি হওয়া। আরাব সরাসরি সায়রার চোখের দিকে তাকিয়ে বলতে লাগলো, মানুষের জীবনে কিছু অন্ধকার থাকে, কারো মনে কারো অতীতে। আমরা অন্ধকারকে ভয় পাই কারণ আমরা ভাবি অন্ধকার মানেই একাকিত্ব, কিন্তু সাহিত্যের দৃষ্টিতে অন্ধকার হলো নিজেকে চেনার একটা সুযোগ। আপনি যতক্ষণ অন্ধকারের ভয়ে চোখ বন্ধ করে রাখবেন ততক্ষণ আলো আপনাকে খুঁজে পাবে না। ভয়কে জয় করার মানে এই নয় যে ভয় পাওয়া যাবে না, বরং ভয়কে সাথে নিয়েই সামনে এগিয়ে যাওয়া। অন্ধকারকে যদি আপনি নিজের শক্তি বানিয়ে নিতে পারেন তবে পৃথিবীর কোনো আলোই আপনাকে আর ঝলসে দিতে পারবে না। আরাব একটু থামলো। ক্লাসের সবাই মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনছে। আরাব এবার কিছুটা নিচু স্বরে, যেন শুধু সায়রাকে উদ্দেশ্য করেই বলল, মনে রাখবে সবচেয়ে অন্ধকার রাতটাই কিন্তু ভোরের সবচেয়ে উজ্জ্বল সূর্যটাকে নিয়ে আসে। তাই নিজের দুর্বলতাকে ঘৃণা না করে সেটাকে নিজের বর্ম বানিয়ে নিন। সায়রা একদৃষ্টিতে আরাবানের দিকে তাকিয়ে রইল। সে বেশ বুঝতে পারছে আরাব কেন এই কথাগুলো বলছে। কাল রাতের সেই ঘটনার পর আরাব যে তাকে সান্ত্বনা দেওয়ার বা নিজের ভুল সংশোধনের একটা চেষ্টা করছে সেটা সায়রার বুঝতে বাকি রইল না। কিন্তু সায়রা মনে মনে তাচ্ছিল্য করে হাসলো। যে লোক নিজে দুর্বল জায়গায় আঘাত করে সবার সেই আঘাতেই মলম দেওয়ার চেষ্টা করে, এমন দ্বিচারিতা শুধু এই লোকের পক্ষেই সম্ভব। সায়রার মনে আরাবের প্রতি ঘৃণা যেন আরো এক ধাপ বেড়ে গেল। সায়রার বুকের ভেতরে জমানো ক্ষোভ কি আর এই কয়েকটা কথায় কমে যাবে? সে শক্তভাবে নিজের খাতাটা আঁকড়ে ধরল। আরাব সায়রার দিক থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে আবার বোর্ডের দিকে ফিরল। ঠিক আছে, এবার আমার মূল ক্লাসে ফিরে যাই। আরাব এবার লেকচার দেওয়া শুরু করলো, কিন্তু বারবার তার দৃষ্টি সায়রার দিকেই চলে যাচ্ছে। হয়তো এত কিছু বলার পরও মেয়েটাকে এতটা নির্লিপ্ত ভাবে বসে থাকতে দেখে সেই কিছুটা অবাক হচ্ছে। কিন্তু সায়রা একবারও আরাবের দিকে তাকালো না। বিষয়টি এবার আরাবের ইগোতে লাগলো। যেখানে ক্লাসের বাকি মেয়েরা তার লেকচারের চেয়েও বেশি মনোযোগ দিয়ে তার দিকে তাকিয়ে আছে, যদিও আরাবের সেসবে কিছুই যায় আসে না। যেখানে সায়রার এই উপেক্ষা তার সহ্য হচ্ছে না, কেন জানি সায়রা না তাকানোতে সে ভেতরে ভেতরে অস্থির বোধ করছে, অথচ সায়রা একবারও চোখ তুলে দেখছে না। আরাব এবার দ্রুত নিজের লেকচার শেষ করে গম্ভীর মুখে ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। আমেরিকার ম্যাসাচুসেটসের শান্ত ও ছিমছাম শহর কেমব্রিজ। এখানকার আবহাওয়া এখন বেশ মনোরম। কনকনে শীতের আমেজ কাটিয়ে বসন্তের আগমনী বার্তা বইছে। মৃদু বাতাসে পাইন গাছের পাতার শব্দ আর ভোরের পাতলা কুয়াশা মিলে এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। এই শহরের এক প্রান্তে দাঁড়িয়ে আছে একটি চমৎকার ২ তলা ডুপ্লেক্স বাড়ি। পুরো বাড়িটি আধুনিক স্থাপত্যের ছোঁয়ায় কাঁচ দিয়ে তৈরি করা। বাড়ির চারপাশে বিশাল বাগান, যেখানে হরেক রকমের রঙিন ফুল ফুটে আছে।
তবে সব ফুলের ভিড়ে সবচেয়ে বেশি নজর কাড়ছে সারিবদ্ধভাবে ফুটে থাকা ধবধবে সাদা গোলাপগুলো। সব ফুল একসাথে থাকলেও সাদা গোলাপগুলো দেখে মনে হয় যেন কারোর বিশেষ কোনো শখ পূরণের জন্য যত্ন করে আলাদা জায়গায় লাগিয়ে রাখা হয়েছে। বাড়ির মেইন গেটের ঠিক পাশেই কালো আর সাদা মার্বেলের মিশ্রণে তৈরি একটি নেম প্লেট জ্বলজ্বল করছে, যেখানে খোদাই করা লেখা আছে এস ড্রিম হাউস। বিলাসবহুল একটি রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে এক যুবক। পরনে সাধারণ একটা কালো ট্রাউজার আর কালো টি-শার্ট। তার শ্যামবর্ণ গায়ের রঙে পোশাকটি যেন এক অদ্ভুত অভিজাত্যে ফুটে উঠেছে। সচরাচর মেয়েরা ফর্সা ছেলেদের বেশি পছন্দ করলেও এই শ্যামবর্ণ পুরুষকে দেখলে যে কেউ থমকে দাঁড়াতে বাধ্য। সুঠাম দেহের অধিকারী এই যুবককে দেখে বেশ বোঝা যাচ্ছে সে নিয়মিত জিম করে নিজের পেশিবহুল শরীর সুগঠিত করেছে। প্রশস্ত কপাল, গভীর গাঢ় নীল চোখ, সরু নাক আর তীক্ষ্ণ শক্তিশালী চোয়াল, সব মিলিয়ে সে এক অসম্ভব সুদর্শন পুরুষ। তার খসখসে ব্রাউন রঙের ঠোঁট দুটোর ফাঁকে ধরা একটি জ্বলন্ত সিগারেট। যুবকটির হাতে একটি মেয়ের ছবি, যে পরম মমতায় ছবিটিকে হাত বুলিয়ে বিড়বিড় করে বলল, পুতুল, তোর ভাইয়া খুব শীঘ্রই আসছে তোর কাছে, আর কেউ আমাকে তোর থেকে আলাদা করে রাখতে পারবে না। যার কারণে এই পুতুলকে তার ভাইয়ের কাছ থেকে 4 বছর দূরে থাকতে হয়েছে, তাদের কাউকেই আমি ছাড়বো না। সবাইকে এর মাসুল দিতে হবে। যারা আমার পুতুলকে জেনে বা না জেনে কষ্ট দিয়েছে, তাদের আমার বোনের এক এক ফোঁটা চোখের জলের মূল্য দিতে হবে। সে যেই হোক না কেন, বাবা, ভাই কিংবা বন্ধু, হিসাব সবাইকে দিতেই হবে। সে একটু থেমে আবারও অস্ফুট স্বরে বলল, পুতুল, তুই একদিন বলেছিলি না তোর এমন একটা বাড়ি চাই যেখানে শুধু তুই আর আমি থাকবো? বাড়ির নাম হবে আমাদের দুই ভাই বোনের নামে। দেখ, আজ আমি আমার পুতুলের জন্য নিজের উপার্জনের তার সেই স্বপ্নের বাড়ি তৈরি করে ফেলেছি। এস ড্রিম হাউস, সাফওয়ান আর সায়রার স্বপ্নের বাড়ি। হঠাৎ সাফওয়ানের ফোনে একটি কল আসতেই তার ভাবনার ছেদ পড়ল। হাতে নিতেই দেখলো একটি বাংলাদেশি নাম্বার। সে তড়িঘড়ি করে কলটা রিসিভ করলো। ওপাশ থেকে কিছু একটা শোনা মাত্রই সাফওয়ান রাগে চিৎকার করে উঠল, এই কুত্তার বাচ্চা, তোদের এত টাকা দিয়ে কি জন্য রেখেছি? ওকে প্রোটেক্ট করার জন্যই তো রেখেছি। তাহলে তোরা থাকতে আমার পুতুলের অ্যাক্সিডেন্ট হলো কিভাবে? আমি ফিরে আসি, তোদের একটাকেও জ্যান্ত রাখবো না, সব কটাকে জ্যান্ত কবর দেব। এবার সে অস্থির হয়ে ফোনের ওপাশের লোকটাকে বলল, এই শোন, আমার পুতুলের কি খুব বেশি আঘাত লেগেছে? ও কি কাঁদছে? তোরা যে যেখানে আছিস এখনই জারিফকে নিয়ে যা, পুতুলের ট্রিটমেন্ট ব্যবস্থা কর জলদি। ওপাশের লোকটা কিছু বলতে চাইছিল, কিন্তু সাফওয়ান কোনো কথা না শুনেই ফোনটা কেটে দিল। এরপর অস্থির হয়ে বারান্দায় পায়চারি করতে লাগলো সে। চাইলেই সে এ মুহূর্তে বাংলাদেশে চলে যেতে পারবে না। সে এখানে আমেরিকার একটি কোম্পানির সাথে 3.5 বছরের চুক্তিতে আবদ্ধ, যার মেয়াদ শেষ হতে আর মাত্র 20 দিন বাকি। সময় হওয়ার আগে চুক্তি ভাঙলে তাকে বড় ধরনের আইনি ও আর্থিক সমস্যায় পড়তে হবে। এই 20 দিনের মধ্যেই তাকে বাংলাদেশে যাওয়ার সব প্রস্তুতি নিতে হবে। বোন আর তার থাকার জন্য ফ্ল্যাট কেনা থেকে শুরু করে সব ব্যবস্থা করতে হবে। ক্লাস শেষ করে ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছে 3 বান্ধবী, সায়রা, আরিশা আর মাইশা। আজ সায়রা আর আরিশার গাড়ি আসতে দেরি হচ্ছে, তাই তিনজনে মিলে ঠিক করলো তারা ফুচকা খেতে যাবে। গাড়ি আসার আগেই খেয়ে চলে আসবে। যেই কথা সেই কাজ। তিনজনেই ভার্সিটির সামনে কিছুটা দূরে থাকা ফুচকার স্টলে চলে গেল। চাচা, বেশি করে ঝাল দিয়ে 3 প্লেট ফুচকা দেন তো, সায়রা বেশ উৎসাহ নিয়ে বলল। ফুচকাওয়ালা চাচা তিনজনের দিকে তাকিয়ে হেসে একটু অপেক্ষা করতে বললেন। কিছুক্ষণ পরই চলে এলো কাঙ্ক্ষিত ফুচকা। ফুচকা পেতেই তিনজনে মিলে খাওয়া শুরু করলো। ঝালের চোটে চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে, তবুও কেউ থামছে না। তিনজনেই বেশ তৃপ্তি নিয়ে খাচ্ছে। খাওয়া শেষ করে এবার তিনজনেই ঝাল ঝাল বলে চিৎকার করতে লাগলো। ওদের এই অবস্থা দেখে ফুচকাওয়ালা দ্রুত পানি এগিয়ে দিলেন। পানি খেয়েও যখন ঝাল কমছে না, তখন সায়রা ওদের দুজনকে দাঁড়িয়ে থাকতে বলে রাস্তার অন্য পাশে থাকা আইসক্রিম ভ্যানের দিকে এগিয়ে গেল আইসক্রিম আনতে।
আইসক্রিম নিয়ে ফেরার সময় সায়রা আরিশা আর মাইশার দিকে তাকিয়ে আইসক্রিমগুলো উঁচিয়ে দেখিয়ে হাসছিল। সে হাসি মুখে রাস্তা পার হচ্ছিল, অথচ খেয়াল করেনি রাস্তার অন্য পাশ থেকে একটি বড় ট্রাক প্রচন্ড গতিতে এগিয়ে আসছে। সায়রার অজান্তেই বিপদ ঘনিয়ে আসছে দেখে আরিশা আর মাইশা বারবার হাত নেড়ে তাকে দ্রুত সরে আসতে বলছিল, কিন্তু সায়রা ওদের ইশারা কিছুই বুঝতে পারছিল না। সে মাঝ রাস্তায় দাঁড়িয়েই চেঁচিয়ে জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে তোদের? আরিশা আর মাইশা এবার আর কোনো উপায় না পেয়ে সায়রার দিকে দৌড়ে যেতে লাগলো। হঠাৎ ওদের দুজনকে নিজের দিকে পাগলের মতো দৌড়ে আসতে দেখে সায়রা মাঝ রাস্তায় থমকে দাঁড়ালো। ঠিক তখনই তার চোখ পড়ল যমদূতের মতো ধেয়ে আসা ট্রাকটির ওপর। মুহূর্তেই ভয়ে সায়রা পাথর হয়ে গেল, তার হাত পা যেন অবশ হয়ে এলো। ঠিক সেই অন্তিম মুহূর্তে সায়রার মাথায় একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, মরার আগে কি আমার ভাইয়ার সাথে আরো একবার দেখা হবে না? ভাইয়া আর পুতুলের স্বপ্নের বাড়িতে একসাথে কি আর থাকা হবে না? মুহূর্তেই বাতাস চিরে ভেসে এলো আরিশা আর মাইশার ভয়ার্ত চিৎকার, না! শাওরিয়ার ভিলা এখন পায়েসের সুগন্ধে ম করছে। দিলোয়ারা বেগম নিজেই পায়েস রান্না করছেন। গতকাল রাতে গল্পের ছলে আরিশা বলেছিল নানুমণির হাতে পায়েস নাকি দুনিয়ার সেরা। তখন সায়েরা আদুরে গলায় বলেছিল, নানুমণি, আমাকেও কি কোনোদিন তোমার হাতের সেই স্পেশাল পায়েস খাওয়াবে? নাতবউয়ের সেই আবদার রাখতেই আজ রান্নাঘরে হাতে হাতে নেমে পড়েছেন তিনি। মনে মনে ভাবছেন কখন ডাক আসে আর তিনি বাড়ি ফিরে যান তার ঠিক নেই। তাই যাওয়ার আগে মেয়েটাকে তৃপ্তি করে খাইয়ে যেতে চান। শারমিন শাহরিয়ার সবকিছু গুছিয়ে দিয়েছেন আর নানি বেশ আয়েশ করে রান্নাটা করছেন। এদিকে শারমিন শাহরিয়ার অস্থির হয়ে ড্রয়িং রুমে পায়চারি করছেন। মেয়ে দুটো এখনো ফিরছে না কেন? ভার্সিটি ছুটি হয়েছে প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল। আজ বাসার গাড়ি ওদের নিতে যায়নি, তাই দুশ্চিন্তাটা একটু বেশিই হচ্ছে। কোনো বিপদ হলো না তো? কিছুক্ষণ আগে আরাবকে কল করে জেনেছে ছুটি অনেক আগেই হয়েছে, তবে ওরা কেন দেরি করছে তা নিয়ে শারমিন বেগমের মনে অজানা এক কু ডাকছে। মা মেয়ে দুটোর কি হলো বলো তো, এখনো আসছে না কেন? শারমিন বেগম উদগ্রীব হয়ে মায়ের কাছে জানতে চাইলেন। দিলোয়ারা বেগম মেয়ের দিকে তাকালেন, দুশ্চিন্তা ওনার মনেও দানা বাঁধছে। তবে মেয়েকে শান্ত করার জন্য বললেন, শারমিন, অকারণ চিন্তা করিস না, কোথাও হয়তো জ্যামে আটকে গেছে। আজকে তো গাড়িও যায়নি ওদের আনতে, রিক্সা বা সিএনজি পেতেও দেরি হতে পারে। কিন্তু মা, আমি আরাবকে ফোন করে বলেছিলাম ওদের সাথে করে নিয়ে আসতে। এখন তো আরাবও ফোন রিসিভ করছে না। শারমিন বেগমের গলার স্বর ক্রমশ ভারী হয়ে আসছে। একদিকে আরাবের ফোন না ধরা আর অন্যদিকে মেয়ে দুটোর দেরি হওয়া, সব মিলিয়ে এক গভীর অনিশ্চয়তা শাহরিয়ার ভিলার আনন্দটুকুকে গিলে ফেলতে চাইছে। স্কয়ার হাসপাতালের করিডোরে চেয়ারে পাথরের মতো বসে আছে আরিশা আর মাইশা। ভেতরে ডাক্তারের কেবিনে সায়রাকে নিয়ে গেছে। ওদের কানে এখনো কিছুক্ষণ আগের সেই বিভীষিকাময় শব্দগুলো বাজছে। রাস্তার অপর পাশ থেকে সায়রার দিকে ধেয়ে আসা যমদূত সমান ট্রাকটি তখন সায়রার একদম কাছাকাছি। আরিশার মাইশার ভয়ার্ত চিৎকার যেন বাতাসের সশব্দকে ছাপিয়ে গেল। সায়রা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, ট্রাকের হেডলাইটের তীব্র আলোয় তার চোখের মন স্থির। ঠিক সেই অন্তিম মুহূর্তে চিতার বেগে একটা সুটান দেহ এসে সায়রাকে এক ঝটকায় টেনে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। মুহূর্তের মধ্যে দুজনে রাস্তার অপর দিকে ছিটকে গিয়ে ফুটপাতে আছড়ে পড়ল। সায়রা কিছু বুঝে ওঠার আগেই দেখলো ট্রাকটি প্রচন্ড শব্দে তার ঠিক পাশ কাটিয়ে চলে গেল। 1 সেকেন্ডের এদিক ওদিক হলেই সব শেষ হয়ে যেত। রাস্তায় আছড়ে পড়ার কারণে সায়রার হাতের চামড়া ছিলে গেছে এবং কপালে কিছুটা কেটে রক্ত ঝরছে। লোকটার হাতও বেশ খানিকটা ছিলে গেছে, কিন্তু সে নিজের ক্ষতের দিকে না তাকিয়ে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে সায়রাকে নিয়ে উঠে বসলো। এরপর কাঁপানো গলায় ডেকে উঠল, ফুল, এই ফুল, তুই ঠিক আছিস? সায়রা ঘোরের মধ্যে অবাক হয়ে লোকটার দিকে তাকিয়ে রইল। তার মস্তিষ্ককে এই পরিচিত কণ্ঠস্বর চিনতে কয়েক সেকেন্ড সময় লাগলো। হঠাৎ কি মনে করে সায়রা লোকটাকে জড়িয়ে ধরে শুধু অস্পষ্ট স্বরে বলে উঠল, জিরাফ ভাই,
আর কিছু বলতে পারল না সে। তার আগেই প্রচন্ড ভয়ে ও ট্রমার চোটে জ্ঞান হারালো সায়রা। অন্যদিকে আরাব ভার্সিটির গেট থেকে গাড়ি বের করে ড্রাইভ করতে করতে জানালার বাইরে আশেপাশে তাকাচ্ছিল। তার মা কল করে জানিয়েছেন আরিশা আর সায়রা এখনো বাসায় পৌঁছায়নি। তাই আরাব যেন একটু দেখে ওরা আশেপাশে কোথাও আছে কিনা। হঠাৎ তার চোখ গেল অদূরে দাঁড়িয়ে থাকা আরিশা আর মাইশার দিকে। ওরা স্তম্ভিত হয়ে সামনের দিকে তাকিয়ে আছে। আরাব তাদের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই তার চোয়াল শক্ত হয়ে গেল। সে দেখল মাঝ রাস্তায় সায়রা অপরিচিত একটা ছেলেকে জড়িয়ে ধরে আছে। দূর থেকে দৃশ্যটা দেখে আরাবের ভেতরে এক অজানা দহন শুরু হলো। সায়রাকে নিশ্চুপ দেখে জারিফ অস্থির হয়ে জিজ্ঞেস করলো, ফুল, খুব বেশি ব্যথা পেয়েছিস? চল, আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাই। তোর কপালে আর হাতে ড্রেসিং করতে হবে। সায়রা কোনো উত্তর দিল না। মেয়েটা যে জ্ঞান হারিয়েছে তা জারিফ এবার বুঝতে পারল। তাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা আরিশা আর মাইশা তখনও বিস্ময়ে সায়রা আর এই অজানা প্রাণ রক্ষাকর্তার দিকে তাকিয়েছিল। তারা আর দেরি না করে দৌড়ে সায়রার কাছে গিয়ে বলল, সারু, ঠিক আছিস তো? আমরা তো ভয়ে প্রায় হার্ট অ্যাটাক করে বসতাম। আর একটু হলে কি যে হতো। মেয়েলি কণ্ঠে জারিফ চোখ তুলে তাকালো। সে আরিশার মাইশাকে লক্ষ্য করে বলল, তোমরা নিশ্চয়ই ফুলের বন্ধু। চলো, ফুলের হাতে আর কপালে কেটে গেছে, এখনই ড্রেসিং করতে হবে, না হলে ইনফেকশন হয়ে যেতে পারে। জারিফ সাইডার মুখটা সামনে এনে দেখলো মেয়েটা প্রচন্ড ভয়ে জ্ঞান হারিয়েছে। জারিফ আর কালক্ষেপণ না করে সায়রাকে পাঁজাখোলা করে তুলে নিল এবং নিজের গাড়ির দিকে হাঁটতে লাগলো। পেছন ফিরে আরিশা আর মাইশাকে বলল, তোমরা দুজনও আমার সাথে এসো। ফুল জ্ঞান হারিয়েছে, ওকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। আরিশা আর মাইশা সায়রার অবস্থার কথা ভেবে বিনা বাক্যে জারিফের গাড়িতে গিয়ে বসলো। আরিশা পেছনের সিটে সায়রার মাথাটা কোলে নিয়ে বসলো আর মাইশা বসলো সামনের সিটে। জারিফ অত্যন্ত দ্রুততায় গাড়ি নিয়ে হাসপাতালের দিকে রওনা হলো। এদিকে কিছুটা দূরে গাড়িতে বসে থাকা আরাব যখন দেখলো এক অচেনা যুবক সায়রাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে যাচ্ছে, তখন তার শক্ত চোয়াল রাগে আরো কঠোর হয়ে গেল। মুহূর্তেই তার ভেতরে সুপ্ত স্বামীসত্তা জেগে উঠল। লোকটা সায়রাকে কোথায় নিয়ে যাচ্ছে? কেনই বা সায়রা ওভাবে তার বুকে মাথা রেখেছে? আর আবার দেরি না করে দ্রুত গাড়ি স্টার্ট দিয়ে জারিফের গাড়ির পিছু নিল। জারিফের গাড়ি স্কয়ার হাসপাতালের সামনে এসে থামলো। সে তড়িঘড়ি করে নেমে সায়রাকে আবারও কোলে তুলে নিয়ে ভেতরে চলে গেল। জারিফ যখন সায়রাকে কোলে করে হন্তদন্ত হয়ে হাঁটছিল, তখন হাসপাতালের নার্স, ডাক্তার ও কর্মীরা সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। তাদের বিস্ময়ের কারণও যথেষ্ট। জারিফ এই হাসপাতালের একজন স্বনামধন্য হার্ট সার্জন। বিদেশ থেকে উচ্চশিক্ষা শেষ করে সে এখানে জয়েন করেছে। সবাই তাকে চেনে একজন অত্যন্ত গম্ভীর ও রাগী ডাক্তার হিসেবে। 2 মাস হলো সে এখানে আছে, কিন্তু প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলে না। বিশেষ করে মেয়েদের থেকে সবসময় দূরত্ব বজায় রেখে চলে। সেই কঠোর মেজাজের ডাক্তার আজ নিজের কোলে একটা মেয়েকে নিয়ে হাসপাতালের করিডোর দিয়ে ছুটছে। এটা সবার কাছেই এক অভাবনীয় দৃশ্য। জারিফ সবার উৎসুক দৃষ্টি উপেক্ষা করে একটি কেবিনে ঢুকে সায়রাকে বেডে শুইয়ে দিল। তার পেছনে পেছনে নার্সরা ছুটে আসতেই জারিফ ধমকের সুরে বলল, নার্স, ইমিডিয়েটলি ড্রেসিং করার ব্যবস্থা করুন। ওকে স্যার। নার্স দ্রুত ড্রেসিং করার সরঞ্জাম নিয়ে এসে কাজ শুরু করলো। স্যাভলন দিয়ে সায়রার ক্ষতস্থান পরিষ্কার করার সময় জ্বলে ওঠায় অবচেতন অবস্থায় সায়রা ব্যথায় মুখ কুঁচকে ফেলল। তা দেখে জারিফ নিজেকে সামলাতে না পেরে গর্জে উঠল, ইডিয়েট, একটু সাবধানে করতে পারছেন না? ও ব্যথা পাচ্ছে, দেখতে পাচ্ছেন না? নার্সটি জারিফের এমন উগ্র মেজাজে থতমত খেয়ে ভয়ে ভয়ে বলল, সরি স্যার, যাও এখান থেকে, তোমাকে আর কিচ্ছু করতে হবে না, যা করার আমি নিজেই করছি। নার্সটি আর কথা না বাড়িয়ে দ্রুত সেখান থেকে চলে গেল। জারিফ এবার পরম যত্নে সায়রার ক্ষতের ওপর আলতো করে ফুঁ দিয়ে
দ্রুত ড্রেসিং করতে লাগলো যাতে সায়রা একটুও ব্যথা না পায়। এদিকে বাইরে করিডোরে আয়েশা আর মাইশা ভয়ে ততষ্ট হয়ে বসে আছে। হঠাৎ আরবানের ডাকে তাদের ভাবনার সুতো ছিল। আরাব দ্রুত হাসপাতালের ভেতরে এসে এদিক ওদিক তাকিয়ে দেখলো কিছুটা দূরে আরিশা আর মাইশা বসে আছে, কিন্তু সায়রা নেই। সে হন্তদন্ত হয়ে এগিয়ে এসে আরিশাকে জিজ্ঞেস করলো, আরিশা, তোরা এখানে কেন? সায়রা কোথায়? আর ওই ছেলেটা বা কে যে সায়রাকে ওভাবে কোলে করে নিয়ে এসেছে? আরাবের চোখে মুখে উদ্বেগের চেয়েও বেশি যেন রাগের আভাস। আরিশা শুরু থেকেই সবকিছু খুলে বলল, কিভাবে সায়রা আইসক্রিম আনতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তে যাচ্ছিল, আর ওই লোকটা কিভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সায়রাকে বাঁচিয়েছে, তারপর দ্রুত এখানে হাসপাতালে নিয়ে এসেছে। সব শুনে আরাব আরিশাকে আবারও জিজ্ঞেস করলো, ওর আঘাত কি খুব বেশি লেগেছে? কপালে আর হাতে বেশ খানিকটা কেটে গেছে। তবে ভাইয়া, লোকটা মনে হয় শাহরুখকে আগে থেকেই চেনে। সে শাহরুখকে বারবার ফুল বলে ডাকছিল আর ওর জন্যই খুব অস্থির হয়ে পড়ছিল। আরিশার কথা শেষ হওয়ার আগেই মাইশা যোগ করলো, হ্যাঁ রে, দেখলি না লোকটার নিজের হাতেও অনেকটা ছিলে গেছে, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে শুধু ফুল ফুল বলে অস্থির হচ্ছিল। আর জ্ঞান হারানোর ঠিক আগে শাহরুখও লোকটাকে কি একটা নামে ডেকে জড়িয়ে ধরছিল, তারপরেই ও সেন্সলেস হয়ে গেল। আরিশা আর মাইশার কথাগুলো আরাবের মোটেও পছন্দ হলো না। সায়রাকে অন্য কেউ ফুল বলে ডাকবে বা সায়রা অন্য কাউকে জড়িয়ে ধরবে, এটা ভাবতেই কেন যেন তার একদম ভালো লাগছে না। সে নিজেকে সামলে নিয়ে আরিশাকে কড়া গলায় বলল, তোদের জন্য আম্মু খুব টেনশন করছে। আমাকে কল করে বারবার তোদের কথা জানতে চাইছিল। আম্মুকে একটা কল করেই সব জানিয়ে দে, আমি গেলাম। আরিশা কিছু বলতে চাইছিল, কিন্তু আরাব সেসব শোনার প্রয়োজন মনে করল না। একরাশ বিরক্তি আর বুকের ভেতর অজানা দহন নিয়ে সে গটগট পায়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেল। সায়রা পিট পিট করে চোখ খুলে দেখলো মাথার ওপর ফ্যান ঘুরছে। সে এবার আশেপাশে তাকিয়ে বুঝতে পারলো এটা হাসপাতালের একটি কেবিন। সায়রা এবার আস্তে আস্তে উঠে বসলো। তাকে উঠতে দেখে নার্স এগিয়ে এসে জিজ্ঞেস করলো, ম্যাম, আপনি কি এখন ঠিক আছেন? আপনার কি কিছু লাগবে? আমি ঠিক আছি, আমার কিছু লাগবে না, সায়রা শান্ত গলায় উত্তর দিল। ম্যাম, আপনি একটু বসুন, আপনার জ্ঞান ফিরেছে। কথাটা আমি ডাক্তারকে জানিয়ে আসি। আচ্ছা। নার্সটি জারিফকে খবর দিতে চলে গেল। এদিকে সায়রা একাকী ভাবতে লাগলো, আসলে কি ওটা জিরাফ ভাই ছিল, নাকি আমি ভুল দেখেছি? আর আমাকে বাঁচালোই বা কে? সায়রার ভাবনার মাঝেই কেবিনে প্রবেশ করলো আরিশার মাইশা। তারা এসেই সায়রার কাছে গিয়ে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, ঠিক আছিস তো শালু? আর একটু হলে তো আমাদের হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল। তোরা দুজন কি আসলেই আমার বেস্ট ফ্রেন্ড? সায়রা ভ্রু কুঁচকে প্রশ্ন করলো। সায়রার কথা শুনে দুজনে একে অপরের মুখের দিকে তাকিয়ে একসাথে বলে উঠলো, মানে? মানে হচ্ছে, তোরা বললি আর একটু হলে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল, তার মানে আমি মরলে তারপর তোরা হার্ট অ্যাটাক করতি। আমি যে হাসপাতালে আসলাম তা কিছুই না। তোরা আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমার জ্ঞান হারানোর আগেই জ্ঞান হারালি না কেন? এই, তোরা আমার বেস্ট ফ্রেন্ড হতেই পারিস না। সায়রার কথা শুনে আরিশা আর মাইশা বেশ বুঝতে পারলো সায়রা তাদের সাথে মজা করছে। এই গুরুতর অবস্থায় তার এমন রসিকতা দেখে ওরা কিছু বলতে যাবে, ঠিক তখনই পেছন থেকে শোনা গেল একটি পুরুষালী রাশভারী কণ্ঠ। সিরিয়াস সময়ে মজা করার অভ্যাসটা এখনো গেল না তোর? পরিচিত কণ্ঠস্বর শুনে তড়াক করে দরজার দিকে তাকায় সায়রা। দেখলো গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে জারিফ। তার মানে সায়রা ভুল দেখেনি, সত্যি তার জিরাফ ভাই এখানে এসেছে। কিন্তু সে কখন আমেরিকা থেকে ফিরলো, আর ফিরেই বা কেন তাকে জানালো না? সায়রা আর কিছু না ভেবে বিছানা থেকে নেমে একছুটে গিয়ে জড়িয়ে ধরল জারিফকে। হঠাৎ সায়রার এমন ঝাপটে ধরায় জারিফ ভারসাম্য রাখতে না পেরে দুই পা পিছিয়ে গেল, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে সায়রাকেও পরম মমতায় জড়িয়ে ধরল সে। সায়রাকে ওভাবে ডাক্তারকে জড়িয়ে ধরতে দেখে আরিশা আর মাইশা অবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। তারা কিছুক্ষণ আগেই জানতে পেরেছে এই লোকটা এই হাসপাতালের সেরা হার্ট সার্জন, কিন্তু এই গম্ভীর ডাক্তারের সাথে সায়রার এমন কি সম্পর্ক যে সে তাকে জড়িয়ে ধরলো? তারা দুজনেই কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে রইল। জিরাফ ভাই, তুমি কখন দেশে এসেছো? আর দেশে এসেছো অথচ আমাকে জানাওনি কেন? সায়রা একটু অভিমানী স্বরে প্রশ্ন করলো।
সায়রার মুখে নিজের নামের এমন বিকৃত রূপ শুনে জারিফ ভ্রু কুঁচকে সায়রাকে নিজের থেকে ছাড়িয়ে নিল। তারপর সায়রার মাথায় হালকা একটা গাঁট্টা মেরে বলল, ওটা জিরাফ নয় জারিফ। এত বড় হয়েছিস অথচ এখনো নামটা শুদ্ধ করে বলতে পারিস না। সায়রা নিজের মাথায় হাত ডলা দিতে দিতে মুখ ফুলিয়ে বলল, আমি যতই বড় হই না কেন, তুমি আমার কাছে সবসময় আমার জিরাফ ভাই হয়েই থাকবে। তোমার যখন বাচ্চা হবে আমি তাদেরও বলবো, তোদের বাবা হচ্ছে আমার জিরাফ ভাই। সায়রার এমন পাগলামি মাখা কথা শুনে জারিফ মুচকি হাসল। তারপর সায়রার দুই কাঁধ ধরে আলতো করে আবার বেডে বসিয়ে দিয়ে তার ক্ষত স্থানগুলো পরীক্ষা করতে লাগলো। সায়রা হঠাৎ কিছু একটা মনে পড়তেই বলে উঠল, আচ্ছা জিরাফ ভাই, তুমি তখন আমার ভার্সিটির সামনে কি করছিলে? সায়রার কথা শুনে জারিফ মনে মনে বিড়বিড় করে বলল, ফুল আমেরিকা থেকে আসার পর সবার আগে তুই কোথায় আছিস সেটা বের করেছি। তোকে আড়াল থেকে আগলে রাখার জন্যই তোর ভার্সিটির কাছে এই হাসপাতালে জয়েন করেছি। প্রতিদিন তোর ছুটির সময় তুই ঠিকমতো বাসায় পৌঁছালি কিনা সেটাও দেখার জন্য ওদিকটায় দাঁড়িয়ে থাকি। এমনকি ওটি থাকলেও অন্য ডাক্তারকে দিয়ে আমি তোর ভার্সিটির সামনে গিয়ে দাঁড়াই। আর তুই বলছিস আমি ওখানে কি করছিলাম? জারিফ নিজের মনের কথা মনে চেপে রেখেই মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, আমি এই হাসপাতালের একজন হার্ট সার্জন। ডিউটি শেষ করে ওদিক দিয়ে ফিরছিলাম, হঠাৎ দেখলাম একটা মেয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে আর অপর পাশ থেকে একটা ট্রাক ধেয়ে আসছে। তাই দ্রুত গিয়ে বাঁচালাম। কাছে গিয়ে দেখি ওটা আর কেউ নয়, তুই। এতক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকা আরিশা এবার আরো বিস্ময় নিয়ে সায়রা আর জারিফার দিকে তাকিয়ে রইল। জারিফ আরিশার চাহনি দেখে সায়রার দিকে ফিরে বলল, ফুল তুই এখন এখানে চুপচাপ বসে থাক, আমি তোর ওষুধের নিয়মগুলো তোর বান্ধবীকে বুঝিয়ে দিয়ে আসছি। জারিফ কেবিন থেকে বের হতে হতে আরিশাকে ইশারায় তার পিছু নিতে বলল। আরিশাও কোনো কথা না বলে নিঃশব্দে জারিফের পেছনে পেছনে গেল। হাসপাতালের একদম একটি নির্জন জায়গায় দাঁড়িয়ে জারিফ গম্ভীর গলায় আরিশাকে বলল, যে কথাগুলো এখন তোকে বললাম সেগুলো যেন কোনোভাবেই ফুল জানতে না পারে। যদিও জানতে পারে তবে তোকে আস্ত রাখবো না আমি। আরিশা কিছুটা অপ্রস্তুত হয়ে জিজ্ঞেস করলো, তুমি আমাকে চিনতে পেরেছিলে তাই না? জারিফ আরিশার চোখের দিকে সরাসরি তাকিয়ে সোজাসুজি উত্তর দিল, হ্যাঁ, আমি তোকে প্রথম দেখাতেই চিনতে পেরেছি। তুই অবশ্য আমাকে চিনতে পারিসনি আর চেনার কথাও নয়। যা বলেছি সেটা মনে রাখিস। এইসব কথা ফুল যেন কোনোভাবেই না জানে, এমনকি বাসার কেউ যেন জানতে না পারে। আচ্ছা, কেউ জানতে পারবে না। আমি শাহরুখকেও কিছু বলবো না। কিন্তু তুমি কি আমাদের বাসায় যাবে না? আরিশা কৌতূহলী হয়ে প্রশ্ন করল। না, তবে ওই বাড়ি থেকে আমরা ফুলকেও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। জারিফের কণ্ঠে এক দৃঢ় প্রতিজ্ঞা ফুটে উঠল। আরিশা আর জারিফ আরো কিছুক্ষণ প্রয়োজনীয় কথা বলে কেবিনের দিকে ফিরে গেল। সায়রা আর মাইশাকে সব বুঝিয়ে দেওয়ার পর জারিফ তাদের তিনজনকে পৌঁছে দিতে চাইলো, কিন্তু মাইশা জানালো তার বাসা কাছেই, তাই তাকে ড্রপ করতে হবে না। জারিফ এবার সায়রা আর আরিশাকে নিয়ে শাহরিয়ার ভিলার উদ্দেশ্যে রওনা হলো। সূর্য পশ্চিমে হেলে পড়েছে। প্রকৃতির চারিদিকে ছড়িয়ে পড়েছে এক মায়াবী লাল আভা। গোধূলির এই মনোরম দৃশ্যটি দেখতে খুব সুন্দর লাগছে। এখন ঘড়িতে সময় বিকেল 5:30। কিছুক্ষণ আগেই জারিফ সায়রা আর আরিশাকে বাড়িতে নামিয়ে দিয়ে গেছে। সায়রা অনেক জোর করেছিল যাতে জারিফ ভিতরে ঢুকে শারমিন শাহরিয়ারের সাথে দেখা করে। সায়রা জারিফের হাত ধরে টেনে নিয়ে যেতে চাইলেও সে কোনো এক অজ্ঞাত কারণে ভেতরে যায়নি। সায়রাকে অনেক বুঝিয়ে পরে দেখা করার কথা দিয়ে সে তড়িঘড়ি করে চলে গেছে। সায়রা ভেতরে ঢুকতেই শারমিন শাহরিয়ার এগিয়ে এসে তাকে ধরে সোফায় বসিয়ে দিলেন। তাড়াতাড়ি জল খেয়ে দিয়ে অত্যন্ত অস্থির হয়ে জিজ্ঞেস করলেন, এসব কিভাবে হলো মা? একটু সাবধানে চলাফেরা করবি তো? অন্তত দেখে শুনে পথ চলবি। আমি ঠিক আছি আম্মু, আমার খুব বেশি আঘাত লাগেনি। সায়রা তাকে শান্ত করার চেষ্টা করলো। সায়রার কথা শুনে শারমিন শাহরিয়ার ধমক দিয়ে বললেন, একদম চুপ। আমি দেখতেই পাচ্ছি কতটা আঘাত লেগেছে, তোমাকে আর সাফাই গাইতে হবে না।
শাশুড়ির এমন আদুরে ধমকে চুপ হয়ে গেল সায়রা। তাদের দুজনের এই অবস্থা দেখে দিলুয়ারা বেগম বলে উঠলেন, হায়রে শারমিন, নাতবউকে আর বকতে হবে না। নাতবউ, তুই যা তো, গিয়ে হাত মুখ ধুয়ে আয়। আমি তোর জন্য পায়েস রান্না করছি। নানুমণির মুখে পায়েসের কথা শুনে এবার পাশ থেকে আরিশা ফোড়ন কাটলো। নানুমানি, সারু একবার মুখ থেকে বের করতে তুমি তার জন্য পায়েস রান্না করে ফেললে, আর আমি বললে তো বলো পরে রান্না করে খাওয়াবো। এটা তো একদম না ইনসাফি। আমি এটা একদম মানব না। আরিশার কথা শুনে দিলোয়ারা বেগম তার দিকে তাকিয়ে বললেন, তোকে কতবার বলেছি আমার নাতবউকে হিংসে করবি না। ও হো, তোমরাই যে আমার সাথে অবিচার করছো সেটা আমি বলবো না। আরিশা মুখ বাঁকিয়ে বলল। শারমিন শাহরিয়ার মা আর মেয়ের এমন খুনসুটিতে এবার বিরক্ত হয়ে বললেন, তোমরা দুজনে থামবে? সায়রা সামনে আসতে না আসতেই তোমাদের শুরু হয়ে যায়। চুপ করে তো, দেখছো মেয়েটা অসুস্থ, এই অবস্থায় তাকে বসিয়ে রেখে তোমরা দুজনে ঝগড়া করছো। শারমিন শাহরিয়ারের ধমক শুনে দুজনাই চুপ হয়ে গেল। আরিশা এবার সায়রাকে ধরে উপরে নিয়ে যেতে লাগলো। আরিশা তাকে এমনভাবে জাপটে ধরেছে যে সায়রা তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আরু, আমার পায়ে তো ব্যথা লাগেনি। তুই এভাবে ধরে ধরে কেন নিয়ে যাচ্ছিস আমাকে? চুপ কর, আম্মু দেখছিস না কিভাবে তাকিয়ে আছে? আরিশা দাঁত চেপে উত্তর দিল। আরিশার কথা শুনে সায়রা আর চোখে দেখলো। সত্যি তার শাশুড়ি এক দৃষ্টিতে তাদের দিকেই তাকিয়ে আছেন। তা দেখে আর দেরি না করে তারা দ্রুত উপরে চলে গেল। আরিশা আর সায়রা উপরে চলে যেতেই দিলোয়ারা বেগম ড্রয়িং রুমে শারমিন শাহরিয়ারের দিকে ফিরে নিচু স্বরে বলল, শারমিন, দেখেছিস নাতবউয়ের মুখটা একদম ওর মতো। এটা কিভাবে সম্ভব? মেয়েটাকে দেখলেই কেন জানি খুব আপন লাগে। মায়ের কথার জবাবে শারমিন শাহরিয়ার একটি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে রইলেন। বারান্দায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে আরাব। কিছুক্ষণ আগে সায়রা যখন জারিফকে হাত ধরে টেনে ভেতরে নিয়ে আসতে চাইছিল, সেই দৃশ্যটা সে ওপর থেকেই দেখছে। হাসপাতাল থেকে ফেরার পর আরবারের মন এতটাই অশান্ত ছিল যে সে আর অফিসে যায়নি। সায়রা জ্ঞান হারানোর ঠিক আগে জারিফকে জড়িয়ে ধরেছিল। সেই ছবিটা বারবার তার চোখের সামনে ভেসে উঠছে। কেন জানি দৃশ্যটা তার মোটেও ভালো লাগছে না। এক অজানা অস্থিরতা তাকে কুরে কুরে খাচ্ছে। আরাব এবার দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে নিজেকেই প্রশ্ন করল, আমার এমন কেন লাগছে? সায়রাকে ওই ছেলেটার সাথে দেখে আমি কেন সহ্য করতে পারছি না? ও কি আমার বিবাহিত স্ত্রী বলে? কিন্তু আমি তো নিজেই বিয়ের রাতে বলেছিলাম আমি এই সম্পর্ক মানি না। তবে কেন এত অস্থির লাগছে? আমি তো নিজেকে কথা দিয়েছি মায়াপরি ফিরে এলেই সায়রাকে ডিভোর্স দিয়ে দিব। তাহলে এখনো অন্য কাউকে জড়িয়ে ধরলে আমার কি যায় আসে? আরাব নিজের ভাবনায় নিজেকেই বিরক্ত হয়ে উঠল। পরক্ষণেই আবার বলে উঠল, ডিভোর্স দেব বলেছি, কিন্তু এখনো তো দেইনি। এর মধ্যেই অন্য ছেলেকে জড়িয়ে ধরছে। যদি সত্যি ডিভোর্স দিয়ে দেই, তবে ও কি করবে? ও কি ওই ছেলেটার কাছেই চলে যাবে? আর আবার কিছুই ভাবতে পারছে না। যত ভাবছে জটগুলো তত বেশি পাকিয়ে যাচ্ছে। কোনো কুল কিনারা না পেয়ে সে অস্থির হয়ে বারান্দা ছেড়ে গটগট করে নিজের রুমে চলে গেল।